নন্দীগ্রামে মন্দির ও হিন্দু পাড়ায় হামলার অভিযোগ। আগে ছবিগুলো ভালো করে একটু দেখুন। এইখানেই ছিল বিগ্রহ, এইখানেই ছিল বিগ্রহ। এবার বিগ্রহগুলোর অবস্থা ভালো করে দেখুন। কিভাবে বাংলাদেশে প্রকাশ্যে জামায়াতের নেতারা, বিএনপির নেতারা সরাসরি হিন্দু ধর্মাবলম্বী মানুষদের মুসলিম ধর্ম গ্রহণ করার জন্য বাধ্য করা হচ্ছে। আপনাদেরকে সব রিকশা দিতে পারবো, দুই চারটে হিন্দুকে মুসলমান মারানো, দুই চারটে হিন্দুকে মুসলমান মারানো। মিরপুরে একদম প্রকাশ্যে একটি হোটেল তাদের সাইনবোর্ডে দেখাচ্ছে তাজা গরুর গোশতের দাওয়াত জানাচ্ছে। ঢাকার এই মিরপুরের এই সাইনবোর্ডটি ভুয়ো ধর্ম অবমাননার কেস দিয়ে, মামলা দিয়ে এরকম প্রায় এক সপ্তাহে 13 জন হিন্দু কর্মচারী, শিক্ষক বিভিন্ন জায়গায় ছাঁটাই করা হয়েছে। কোনো ধর্মনিরপেক্ষ মানবতাবাদী মানুষ চুপ করে থাকতে পারে না। আপনাদের বাংলাদেশেও এই ধরনের মানুষের সংখ্যা এখনো বেশি বলেই আমার ধারণা। দেখুন, যতদিন শেখ হাসিনা ছিলেন বাংলাদেশের মসনদে, ততদিন হিন্দুদের তাও কিছু মর্যাদা ছিল। আর যেদিন শেখ হাসিনা বাংলাদেশ ছাড়লেন, তারপর থেকেই শুরু হয়ে গেল মৌলবাদীদের উপদ্রব। কেন? তার কারণ ওই তো একটাই ধর্মনিরপেক্ষ দল বাংলাদেশের মাটিতে ছিল, যারা হিন্দু মুসলিমদের সঙ্গে নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে পাকিস্তানি হানাদারদের বিরুদ্ধে 1971 সালে লড়াই করেছিল চোখে চোখ রেখে। আজ সেই ধর্মনিরপেক্ষ দল বাংলাদেশে না থাকার দরুন কি অবস্থা বাংলাদেশের, সেটা আমরা প্রতিদিন দেখতে পাচ্ছি। দীপু দাস থেকে শুরু করে চিন্ময় কৃষ্ণ দাস থেকে শুরু করে একাধিক ঘটনার প্রমাণ আমি আপনাদের সামনে একাধিকবার তুলে ধরেছি। তার কারণ কি? তার কারণ এই মুহূর্তে যে দুটি দল এই দেশে এখন রাজ করছে, একটা প্রধান দল আর একটা প্রধান বিরোধী দল, বিএনপি বলুন আর জামায়াতে ইসলাম, দুটো দলই কিন্তু মৌলবাদে ভরা। আর এরা কখনোই সাম্প্রদায়িকতার চশমাটা খুলে ধর্মনিরপেক্ষতার প্রমাণ দেয়নি। আজ তাই এটা আশা করাও আমাদের কাছে খুব বাহুল্যের ব্যাপার। ঈদ উল আজহার আগে পশ্চিমবঙ্গে নাকি সংখ্যালঘুদের নিয়ে চিন্তিত ছিল বাংলাদেশের সরকার থেকে শুরু করে, বিরোধী দল থেকে শুরু করে এবং চুনোপুটি সেজো মেজো সোজো সমস্ত রাজনৈতিক দল, সমস্ত মৌলবাদী সংগঠনগুলিও। কিন্তু দেখুন, সেই দিনে ভারতের দিকে একটু তাকিয়ে দেখুন, বিশেষ করে পশ্চিমবঙ্গের দিকে শান্তিতে পালন হয়েছে ঈদ। সবাই একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে পবিত্র ঈদের নামাজে অংশগ্রহণ করেছে, আর হিন্দু ভাইরা তাদেরকে প্রোটেকশন দিয়েছে। কোথাও কোনো ঝামেলার খবর বাইরে বেরিয়ে আসেনি। কিন্তু বাংলাদেশে কি হচ্ছে সেটাও কিন্তু আপনাদের জানা উচিত। আর সেই বিষয়গুলো নিয়েই আজকে আপনাদের সামনে রণক্ষেত্রে আমি হাজির হয়েছি। নারায়ণ, শুরু করছি, চলুন। আজ আমাদের হেডলাইন যে বিএনপি ওয়ান্টস হিন্দু ফ্রি বাংলাদেশ। কেন আজকের এই হেডলাইন? তার কারণ বিএনপি মানেই জামাত, আর জামাত মানেই বিএনপি, আর জামাত বিএনপি মানেই পাকিস্তান, আর পাকিস্তান মানেই তাদের ষড়যন্ত্রকারী সংস্থা আইএসআই বা থেকে শুরু করে পাকিস্তান আর্মি। গত এপিসোডে আমি দেখিয়েছিলাম যে পাকিস্তান প্রায় এখন ডুবতে বসেছে। এই ডুবতে বসা পাকিস্তান এখন যেখানে পাচ্ছে কুড়িয়ে কাড়িয়ে তাদের সম্পদ জোগাড় করছে। আর ভেতরে ভেতরে সেই সম্পদ জোগাড় করতে গিয়ে কী করছে তারা? সেই টাকা কামাতে গিয়ে কী করছে? ভেতরে ভেতরে তাদের নিজ ভূমি তারা বেচে দিচ্ছে। নিজেদের দেশবাসীর নিরাপত্তা তারা চায়নার কাছে বেচে দিয়ে চলে আসছে। আর সেই পাকিস্তানের কাছে মাথা নত করে নিয়েছে এক প্রকার বিএনপির বাংলাদেশ, জামায়াতের বাংলাদেশ। অনেকেই সেই এপিসোডে আমাকে টিপ্পনি কেটেছেন, অনেকে একমত হননি এবং নানা ভাষায় নানাভাবে গালিগালাজও করেছেন, আমি দেখেছি। তাতে আমার কোনো যায় আসেনি। তার কারণ সত্যিটা কিন্তু এই এপিসোডেই লুকিয়ে রয়েছে। আপনারা সেই বিষয়টিকে যতই উপেক্ষা করুন না কেন, যতই এড়িয়ে চলার চেষ্টা করুন না কেন, একদিন না একদিন আপনাদেরও সেই সাম্প্রদায়িকতার চশমা চোখ থেকে খুলবে। আর সেদিন বুঝতে পারবেন যে কথাগুলো একদমই বৃথা ছিল না,
প্রত্যেকটা কথায় যুক্তি ছিল, প্রত্যেকটার কথায় তথ্য ছিল। আজও সেরকম তথ্য ও যুক্তি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। চলুন তাহলে আর বেশি কথা বাড়াবো না। দেখুন, প্রথম স্লাইডেই আমি রেখেছি যে নাগেশ্বরীর ভবানীপুর কেন্দ্রীয় শ্মশানঘাট মন্দিরে অশ্লীলতা, মাদক ও জুয়ার অভিযোগ। কোথায়? নাগেশ্বরী ভবানীপুর কেন্দ্রীয় শ্মশানঘাট মন্দিরে। কোথায় এটা অবস্থিত? কুড়িগ্রামের উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের ভবানীপুর কেন্দ্রীয় শ্মশানঘাট মন্দিরে প্রবেশ করে আপত্তিকর ছবি ধারণ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারের অভিযোগে থানায় সাধারণ ডায়েরি জিডি করা হয়েছে। একই সঙ্গে অভিযুক্তদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে শ্মশানঘাট এলাকায় মাদক সেবন ও জুয়ার আসর বসানোর অভিযোগও উঠেছে। অ্যাকচুয়ালি ঘটনাটা কি? একটি মন্দির, সেখানে প্রতিনিয়ত মদের আসর এবং জুয়ার আসর বসানো হতো এবং সেখানে দাঁড়িয়ে তারা নানা রকম কুকর্ম দিব্য করে চলতো। কিন্তু সমস্যা হয়নি, তার কারণ ভেতরের খবর ভেতরেই জানে। আশপাশ দিয়ে তো সংখ্যা লঘুদের বসবাস, তারা তো এই খবর বাইরে ছড়াবে না। কিন্তু ছড়ালো কারা? যারাই এই ঘটনা ঘটায় তারা এই সোশ্যাল মাধ্যমে এই ঘটনার ফুটেজ ছড়িয়ে দেয়, আর তারপর থেকে শুরু হয়ে যায় ধুমধুমার কাণ্ড। বলছে জানা গেছে গত 20শে মে 2026 তারিখে স্থানীয় সচেতন নাগরিক ও ছাত্র শ্রী আশিস কুমার, 27 বছর বয়স, নাগেশ্বরী থানায় এ সংক্রান্ত একটি সাধারণ ডায়েরি তিনি দায়ের করেন। জিডিতে উল্লেখ করা হয়, তিনি সামাজিক মাধ্যম যোগাযোগ ফেসবুকে দেখতে পান যে কয়েকজন যুবক ভবানীপুর কেন্দ্রীয় শ্মশানঘাট মন্দিরে প্রবেশ করে অশ্লীল অঙ্গভঙ্গি করে ছবি তুলে তা অনলাইনে আবার প্রচারও করেছে। দেখুন সেই সমস্ত ছবিগুলো। সাইফুর ইসলাম শ্রাবণ এই অ্যাকাউন্ট থেকে এই ভিডিওগুলো ছাড়া হয়, এই স্টিলগুলো ছাড়া হয়, যেখানে স্পষ্ট আপনি দেখতে পাচ্ছেন যে মা কালী মূর্তি, তার সামনে দাঁড়িয়ে এই ধরনের কর্মকাণ্ড চলছে। বুঝতে পারছেন? দেখুন আরো কত কি কর্মকাণ্ড হয়েছে। এই যে আমি সব কিছু উচ্চারণ করব না, এখানে অনেক কিছু লেখা আছে, আপনারা পড়ে নিতে পারেন কি কি সেখানে তারা চলিয়েছে। এগুলো তো সাধারণ অভিযোগ। মাদক ও জুয়ার যে সেখানে একটা আড্ডা চলতো, সেগুলো তো সাধারণ অভিযোগ। আসল অভিযোগ তো এই ছবিটায় লুকিয়ে রয়েছে। ভালো করে দেখুন, এখানে একটা ইমোজি ব্যবহার করা হয়েছে যাতে বিষয়টা সেন্সিটিভ না হয়ে ওঠে ইউটিউবের ক্ষেত্রে। আচ্ছা, তারপর বলছে অভিযোগে সুনির্দিষ্টভাবে মোহাম্মদ সুমান মিয়া, পিতা মোহাম্মদ জামশের আলী এবং মোহাম্মদ আতিকুর রহমান, পিতা ইসলাম মিয়া, উভয় শাং কুমারপাড়া ভবানীপুর সহ আরও কয়েকজন নাম উল্লেখ করা হয়েছে। অভিযোগকারীর দাবি, অভিযুক্তরা পবিত্র ধর্মীয় স্থানে প্রবেশ করে আপত্তিকর আচরণ ও ছবি পোস্টের মাধ্যমে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছে। ঘটনার প্রমাণ হিসেবে সামাজিক যোগাযোগ মাধ্যমে সাইফুর রহমান শ্রাবণ নামে একটি ফেসবুকের আইডিতে প্রচারিত ছবির স্ক্রিনশটের কপি সহ নাগেশ্বরী থানায় জিডি নাম্বার 1103 অন্তর্ভুক্ত করা হয়েছে বলে জানা গেছে। বুঝতে পারছেন? এই সমস্ত প্রমাণ নিয়েই কিন্তু থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। তারপর পুলিশ কি করেছে বলছে, এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে জানানো হয় অভিযোগটি গুরুত্ব সহকারে গ্রহণ করা হয়েছে। থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবদুল্লাহ হিল জামান তিনি জানান, ঘটনাস্থলে আমি নিজে তদন্ত করেছি। আচ্ছা, তারপর শীঘ্রই অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ঘটনাটা কবে ঘটেছিল ঠিক পরিষ্কার নয়, কিন্তু এই খবরটি ছাপা হয়েছিল 21শে মে। আজ কিন্তু পেরিয়ে গেছে প্রায় 1 সপ্তাহ, এখনও তাদের খুঁজে বার করা যায়নি, এখনও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যায়নি। তারা দিব্য ঘুরে বেড়াচ্ছে এবং শোনা যাচ্ছে এখনও প্রতিনিয়ত এই মন্দিরে গিয়েই তারা আড্ডা জমান এবং একই ধরনের কুকর্ম প্রতিনিয়ত করে চলেছেন। তাদের বলার মতন কোনো কেউ নেই, আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে। এটা তো একটা উদাহরণ, আরও একটা দেখাচ্ছি। বলছে বগুড়ার নন্দীগ্রামে মন্দির ও হিন্দু পাড়ায় হামলার অভিযোগ। আগে ছবিগুলো ভালো করে একটু দেখুন। এইখানেই ছিল বিগ্রহ, এইখানেই ছিল বিগ্রহ। এবার বিগ্রহগুলোর অবস্থা ভালো করে দেখুন।
আমি মুখে কিছু বলবো না। এবার দেখুন কি বলছে। অভিযোগ উঠেছে বৃহস্পতিবার 22শে মে গভীর রাতে কামুল্লা হিন্দু পাড়ার কেন্দ্রীয় মন্দির এবং কয়েকটি বসত বাড়িতে হামলা ও ভাঙচুর চালায় একদল দুর্বৃত্ত। স্থানীয়দের দাবি দুর্বৃত্ত, ভালো করে বুঝতে হবে, দুর্বৃত্ত বলে দেওয়া হচ্ছে, কিন্তু তারা কারা সেটা পুলিশে জানানো সত্ত্বেও পুলিশ বলছে আমরা তদন্ত করছি, হ্যাঁ আমরা ব্যবস্থা নিয়ে নেব। কিন্তু এক সপ্তাহ কেটে গেল, আগের ঘটনা আমি দেখালাম, এক সপ্তাহ কেটে গেল। এবার নন্দীগ্রামের, বগুড়ার নন্দীগ্রামে, ওটা কুড়িগ্রামের ঘটনা ছিল, এটা বগুড়ার নন্দীগ্রামের ঘটনা। কি বলছে, একটি সামান্য ভুল বোঝাবুঝিকে কেন্দ্র করে আগে গ্রাম্য সালিশি ও স্থানীয় মুরব্বীদের মাধ্যমে বিষয়টির শান্তিপূর্ণ সমাধান করা হয়েছিল, কিন্তু সেই সিদ্ধান্ত উপেক্ষা করে একদল উগ্র যুবক পরিকল্পিতভাবে হামলা চালায় মন্দিরে। স্থানীয়দের দাবি সিসিটিভি ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের তথ্যের ভিত্তিতে হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত করা সম্ভব। তারা দ্রুত দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। দেখুন, সিসিটিভির ফুটেজেই কিন্তু উঠে এসেছে এই ধরনের ছবি। তাহলে সিসিটিভি ফুটেজেই কিন্তু উঠে আসার কথা কারা এই ধরনের কাণ্ড ঘটিয়েছে। পুলিশ বলছে হ্যাঁ উঠে এসেছে, আমরা সেই সিসিটিভি ফুটেজ তদন্ত করে দেখব এবং দোষীদের চিহ্নিত করে আমরা শাস্তি দেব। কিন্তু বাস্তব কি বলছে? এই খবরটি হয় 23শে মে। বাস্তব কি বলছে? ঘটনা তারও আগের। বাস্তব কি বলছে? এখনো পর্যন্ত কেউ, একটা সিঙ্গেল ম্যান অ্যারেস্ট হয়নি এই ঘটনার সঙ্গে, এই ঘটনায় অভিযুক্ত হিসেবে। বরং আমি আপনাদের দেখাচ্ছি কিভাবে বাংলাদেশে প্রকাশ্যে জামায়াতের নেতারা, বিএনপির নেতারা সরাসরি হিন্দু ধর্মাবলম্বী মানুষদের মুসলিম ধর্ম গ্রহণ করার জন্য বাধ্য করা হচ্ছে। এবং একজন তো বিএনপি নেতা একজন জামায়াতের নেতাকে পরামর্শ দিচ্ছেন যে দেখুন আমাদের কত বিএনপি নেতা কত হিন্দু ধর্মের মা বোনদের মুসলিম করে দিয়েছে, মুসলিম ধর্ম গ্রহণ করিয়ে দিয়েছে, আপনি কি করছেন মশাই? আপনাদের ওখানকার হিন্দুরা তো মুসলিম হচ্ছে না, আরে চেষ্টা করুন, আমরা আপনাদের হেল্প করব। আমার কথা বিশ্বাস হচ্ছে না? একবার ভিডিওটা দেখুন। আপনি দেশে দেশে আসতেছেন, ধরতেছেন, ভালো করতেছেন, সেটা ঠিক আছে, অনেক যা হচ্ছে কিন্তু আপনাদের তবলিগ থেকে আমাদের সাইদি সাহেব জামাত ইসলাম হইলেও উনি অনেক মুসলমান হিন্দুকে মুসলমান হয় এটা শুনছি, কিন্তু আপনারা কোন তবলিগ জামাতে একটা হিন্দুকে মুসলমান মানতে পারেন না এখনো, মানান এটাই করেন না, অনেক জায়গায় হয়তো ইনশাআল্লাহ। হইলে হবে না, এগুলো করতে হবে। তাই আমার নারায়ণাটে আপনাদেরকে সব সহযোগিতা করবো, দুই চারটে হিন্দুকে মুসলমান মানান। আরে এ তো তাও সামান্য ব্যাপার, হয়তো কোনো একটা গলির মধ্যে এই ঘটনা ঘটেছে, কিন্তু ঢাকায় মিরপুরে একদম প্রকাশ্যে একটি হোটেল তাদের সাইনবোর্ডে দেখাচ্ছে, কি দেখাচ্ছে একবার দেখুন। সাইনবোর্ডে লেখা যাচ্ছে কোরবানি ঈদে সনাতনীদের তাজা গরুর গোশতের দাওয়াত জানাচ্ছে ঢাকার এই মিরপুরের এই সাইনবোর্ডটি। অত্যাচার এখানেই শেষ নয়, এবার সরকারিভাবে অত্যাচার কিভাবে হচ্ছে হিন্দুদের ওপর সেই সমস্ত উদাহরণ আপনাদের সামনে তুলে ধরছি। দেখুন, স্কুলের শিক্ষক তিনি ধর্ম অবমাননা করেছেন। এর আগে আমি আরও একটা উদাহরণ আপনাদের দিয়েছিলাম, এবার আমি আরও দুটো উদাহরণ আপনাদের সামনে তুলে ধরছি। একটি হচ্ছে দেখুন, এই যে ইনি, ভিডিওটা ভালো করে দেখুন কিভাবে নিয়ে যাচ্ছে টানতে টানতে, স্কুলের শিক্ষক, পুলিশ এসে টানতে টানতে তাকে নিয়ে যাচ্ছে। কেন? তার অপরাধ কি? তার অপরাধ হলো তিনি এই ঘটনাটা গোপালগঞ্জের, সেখানে হেডলাইন করেছে ইসলাম ধর্ম অবমাননার অভিযোগে বিদ্যালয়ের সহকারী আটক। আচ্ছা, গোপালগঞ্জের কোটালীপাড়ার ইসলাম ধর্ম নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগে পিঞ্জরি উচ্চ বিদ্যালয়ের সহকারী মিঠুর মণ্ডল, কেউ কেউ আবার বলছেন এর নাম মিঠু মণ্ডল, এই যে বিষয়টা তিনি নিজে লিখেছেন পদত্যাগপত্র, সেখানেও তার নাম মিঠু মণ্ডল লেখা আছে। যাই হোক, মিঠুন হোক বা মিঠু, তাকে আটক করেছে পুলিশ। ঘটনাটি ঘিরে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে বিশ্বকাপ নিয়ে আলোচনার সময় বিশ্বকাপে কোন দল জিতবে তা আল্লাহও জানেন না, এমন মন্তব্য করেছেন বলে অভিযোগ ওঠে মিঠুন মণ্ডলের বিরুদ্ধে। এই ঘটনার পর স্থানীয়দের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে এবং এক পর্যায়ে তাকে অবরুদ্ধ করা হয়। অ্যাকচুয়ালি তিনি কি বলেছিলেন, তাকে যখন রিপোর্টাররা, সাংবাদিকরা প্রশ্ন করে, একবার সাংবাদিকদের প্রশ্নটাও শুনে দেখুন আর তার উত্তরটাও একবার শুনে দেখুন। তিনি কিন্তু একবারও আল্লাহর নাম নিচ্ছেন না, তিনি বলছেন যে সৃষ্টিকর্তাও জানে না। তিনি অ্যাকচুয়ালি বলেছিলেন যে প্রশ্নপত্রে কি প্রশ্ন আসবে, পরীক্ষায় কি প্রশ্ন আসবে সেটা ছাত্রীরা তাকে জিজ্ঞাসা করেছিলেন।
জিজ্ঞাসা করেছিলেন স্যার কি প্রশ্ন আসতে পারে, সেই উত্তরে তিনি বলেছিলেন যে কি প্রশ্ন আসবে এটা তো সৃষ্টিকর্তাও জানেন না। এর মধ্যে খারাপটা কোথায় শুনুন একবার, কনফেশনটা শুনুন। আমি বলছি কি যে আমাকে ওরা বলছে স্যার সিলেবাসটা দেখাই দেন বইটা, আমি কইছি কি বই কোনটি দেখাই দেবো, উপরে তুলে প্রশ্ন আসবে। হ্যাঁ আমি উপরে সৃষ্টিকর্তা জানে না, আমি জানবো কিভাবে? ও তাহলে আপনি তো এই কথা এই কথা বলছেন, বলছি। এই যে কথার সাথে তো মিলে যে আপনি বলছেন যে সৃষ্টিকর্তাও জানে না। স্কুল থেকে টানতে টানতে তাকে থানায় নিয়ে যায়, থানায় নিয়ে গিয়ে তাকে দিয়েই একটা পদত্যাগ পত্র লেখানো হয়। কেন? তিনি তো অপরাধী, তিনি তো অপরাধ করেছেন, তাহলে তো তাকে তো বহিষ্কার করে দেওয়া উচিত। কিন্তু না, কি হলো, থানায় নিয়ে গিয়ে তাকে দিয়ে পদত্যাগ পত্র লেখানো হলো। সেখানে যে বিষয় বলছে স্বেচ্ছায় পদত্যাগ পত্র প্রদান। ভাবুন, দোষ তিনি মানছেন না যে আমি এটা বলেছি, তা সত্ত্বেও তাকে চাপিয়ে দেওয়া হচ্ছে, আর চাপিয়ে দেওয়ার পর তাকে দিয়ে জোর জবরদস্তি এই ধরনের পদত্যাগপত্র লিখিয়ে নেওয়া হচ্ছে তাকে বহিষ্কার না করে, যেখানে তিনি বলছেন যে জনাব যথাযথ সম্মানে প্রদর্শনপূর্বক বিনীত নিবেদন এই যে আমি মিঠু মণ্ডল, কম্পিউটার ল্যাব অপারেটর, পিঞ্জুরি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়, কোটালীপাড়া, গোপালগঞ্জ, আমি ইসলাম ধর্ম সম্পর্কে কটূক্তি করায় আরোপের জন্য কর্মপর্যায় ল্যাব অপারেটর থেকে পদত্যাগ করছি। অতএব জনাব সমীপে বিনীত প্রার্থনা উক্ত পদত্যাগ পত্রটি গ্রহণ করতে আপনার সদয় মর্জি হয়। দেখুন, সঙ্গে সঙ্গে পদত্যাগ পত্র গৃহীত হয়ে গিয়েছে। তিনি দিয়েছেন কি গৃহীত হয়ে গেছে, তাহলে এর থেকে ভালো উপায় ছিল বহিষ্কার করে দেওয়া, কিন্তু সেটা করছেন না। কিন্তু অন্যদিকে বহিষ্কার চলছে। দেখুন, বলছে কান ধরে ক্ষমা চাইলেও রক্ষা হয়নি শিক্ষক গৌরাঙ্গের। এনার কি অপরাধ ছিল? বলছে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে সাতক্ষীরার বল্লী মজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের গণিত শিক্ষক গৌরাঙ্গ সরকারকে মারধরের পর পুলিশের হাতে তুলে দিয়েছে উত্তেজিত জনতা, পরে তার বিরুদ্ধে মামলা দায়ের। তিনি কি বলেছিলেন? তিনিও নাকি ইসলাম ধর্ম অবমাননা করেছিলেন এবং এর জন্য তাকে প্রথমে কান ধরে উঠবস করানো হয়, এরপর তাকে মারধর করা হয়, উদম মারধরের পর পুলিশের হাতে তুলে দেওয়া হয়। সেখানে পুলিশ তাকে নিয়ে গিয়ে থানায় নিয়ে গিয়ে একই রকমভাবে তাকে পদত্যাগপত্র লেখানো হয়। এই রকমভাবে প্রায় এখনো পর্যন্ত বলছে ইন এ জাস্ট 1 উইক 13 Hindu employees have been fired after being falsely accused of religious defamation. মিথ্যে ভুয়ো ধর্ম অবমাননার কেস দিয়ে, মামলা দিয়ে এরকম প্রায় এক সপ্তাহে 13 জন হিন্দু কর্মচারী, শিক্ষক, বিভিন্ন জায়গায় যারা সরকারি চাকরিতে যুক্ত ছিলেন তাদেরকে ছাঁটাই করা হয়েছে। বুঝতে পারছেন কি ভয়ঙ্কর পরিস্থিতি এখন বাংলাদেশে সরকারিভাবে এই ধরনের কর্মকাণ্ড চলছে। কে বলছে? এ সিনিয়র বিএনপি লিডার হ্যাজ ওপেনলি ডিক্লেয়ার্ড, একজন বিএনপি নেতা বরিষ্ঠ তিনি নাকি প্রকাশ্যে এই ধরনের মন্তব্য করেছেন। কি বলছে? এভরি স্কুল মাস্ট বি মেড হিন্দু ফ্রি, প্রত্যেকটা স্কুল হিন্দু ফ্রি হওয়া উচিত, হিন্দু মুক্ত হওয়া উচিত। ভাবুন, বিএনপি, যে বিএনপি এখন বাংলাদেশের ক্ষমতায়, সেই শাসক দলের একজন সিনিয়র লিডার এসে এই ধরনের উক্তি করছে। আর এইসব দেখার পর কোনো ধর্মনিরপেক্ষ মানবতাবাদী মানুষ চুপ করে থাকতে পারে না। আপনাদের বাংলাদেশেও এই ধরনের মানুষের সংখ্যা এখনো বেশি বলেই আমার ধারণা। তাই প্রত্যেককে আমি বলবো গর্জে ওঠার জন্য, যেরকম গর্জে উঠেছেন তাসলিমা নাসরিন। দেখুন, বলছে সংখ্যালঘু নির্যাতন ও স্বাধীনতা নিয়ে তারেক রহমানকে তাসলিমা নাসরিনের খোলা চিঠি। কি ছিল সেই চিঠিতে? বলছে মাননীয় তারেক রহমান, আপনি বলেছিলেন বাংলাদেশে ধর্ম বর্ণ নির্বিশেষে সকল নাগরিকের সমান অধিকার নিশ্চিত হবে, কিন্তু বাস্তবে আমরা দেখছি হিন্দুদের ওপর আবারও হামলা চলছে, তাদের জমি দখল করা হচ্ছে এবং গুজবের ভিত্তিতে তাদের জীবন ধ্বংস করে দেওয়া হচ্ছে। আজ সাতক্ষীরার স্কুল শিক্ষক গৌরাঙ্গ সরকার, গোপালগঞ্জের স্কুলের কম্পিউটার ল্যাব অপারেটর মিঠু মণ্ডল, গৌরীপুর কলেজের সায়ন চন্দ্র দাসের বিরুদ্ধে ইসলাম অবমাননার অভিযোগ তুলে হিন্দু বিদ্বেষী উগ্রবাদীরা হামলা চালিয়েছে। পুলিশ এসে হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে বরং আক্রান্ত মানুষকে গ্রেপ্তার করেছে। জেল থেকে বেরিয়ে তারা কি করবেন? চাকরি হারিয়ে সামাজিকভাবে একঘরে হয়ে চরম নিরাপত্তাহীন অবস্থায় কিভাবে বাঁচবেন? শেষ পর্যন্ত তাদের দেশ ছেড়ে পালাতে বাধ্য করা হবে।
এর আগেও অসরাজ দাস, টিটু রায়, উৎসব মণ্ডল, দীপু দাস এবং আরও বহু হিন্দুর জীবন ধ্বংস করে দেওয়া হয়েছে। ধর্ম অবমাননার গুজব ছড়িয়ে তাদের উপর হামলা চালানো হয়েছে, ঘর বাড়ি পোড়ানো হয়েছে, মন্দির ভাঙা হয়েছে, ভিকটিমদের জেলে পাঠানো হয়েছে, দেশ ছাড়তে বাধ্য করা হয়েছে। এগুলো বিচ্ছিন্ন ঘটনা নয়, এগুলো বাংলাদেশকে ধীরে ধীরে হিন্দু শূন্য করার এক ভয়ঙ্কর ষড়যন্ত্রের অংশ। আপনার কাছে প্রশ্ন, হিন্দুদের নিরাপত্তার নিশ্চিত করতে এ পর্যন্ত কি কি কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে? হিন্দু বিদ্বেষ ছড়িয়ে যারা সব সন্ত্রাস চালায়, যারা মব সন্ত্রাস চালায়, তাদের বিরুদ্ধে কি আদৌ কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে? কেন এই সাম্প্রদায়িক নোংরা রাজনীতি বন্ধ করার উদ্যোগ দেখা যাচ্ছে না? বাংলাদেশকে যারা ধীরে ধীরে হিন্দু শূন্য রাষ্ট্রে পরিণত করতে চায়, তাদের বিরুদ্ধে রাষ্ট্র যদি দৃঢ় অবস্থান না নেয়, তবে সেই নীরবতা আর তাদেরই উৎসাহ যোগায়। গণতন্ত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিত্তি হলো বাক স্বাধীনতা, অথচ আজ দেশে বাক স্বাধীনতা নেই বললেই চলে। ধর্ম অবমাননার অভিযোগ এখন ভিন্ন মত দমন, সংখ্যালঘু নিপীড়ন এবং সামাজিক সন্ত্রাসের অস্ত্র হয়ে উঠেছে। আপনি যদি সত্যি বিশ্বাস করেন যে বাংলাদেশে সবার দেশ, তবে সেই বিশ্বাসের প্রমাণ কাজে দেখান। সংখ্যালঘু নাগরিকদের নিরাপত্তা দিন, বাক স্বাধীনতা রক্ষা করুন এবং ধর্মের নামে চলা উন্মাদনা ও মব সন্ত্রাসের বিরুদ্ধে স্পষ্ট অবস্থান নিন। কে বলছে এই কথা? এই কথা বলছে তাসলিমা নাসরিন। আমি এক নিঃশ্বাসে কেন পড়লাম, তার কারণ থেমে গেলে আপনাদের মনোযোগ সরে যেতে পারত। লাস্ট স্ট্যান্ডারে তিনি কি বলছেন? তিনি বলছেন, আমি নির্বাসন জীবন যাপন করতে বাধ্য হচ্ছি। আপনার মা আমাকে দেশ ছাড়া করেছিলেন, তারপর দীর্ঘ 31 বছর না আপনার মা, না শেখ হাসিনা, না মোহাম্মদ ইউনুস কেউ আমাকে দেশে ফিরতে দেননি, আপনিও হয়তো দেবেন না। আমি তাই দেশে ফেরার দাবি জানাচ্ছি না, শুধু এই কথাটি মনে করিয়ে দিতে চাইছি, বাংলাদেশ যতটুকু আপনার ততটুকু আমারও। ইতি তাসলিমা। যদি আপনার এরকম খোলা চিঠি না লিখতে পারেন, তাহলে রাস্তায় নামুন, গর্জে উঠুন। আখেরে এইভাবে একটা ধর্মকে নিশ্চিহ্ন করে দেওয়ার যে ষড়যন্ত্র, শেষ পর্যন্ত দেশের জন্যই খারাপ বার্তা বয়ে নিয়ে আসবে, তাছাড়া আর কিছুই নয়। এই শেষ কথা আমিও বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্দেশ্যে বলতে চাই। যারা শেষ পর্যন্ত দেখলেন, এই ভিডিওটি ইনফরমেটিভ লাগলে অবশ্যই শেয়ার করবেন, আরও 5 জনকে দেখার সুযোগ করে দেবেন এবং অবশ্যই একটা কমেন্ট, গুরুত্বপূর্ণ কমেন্ট আপনারা করে যাবেন, যাতে বোঝা যায় শেষ পর্যন্ত ভিডিওটা আপনিও দেখলেন। লাইক করবেন ভিডিওটি, সাবস্ক্রাইব করবেন আর+ নিউজ 24x7। দেখতে থাকুন রণক্ষেত্র। জয় হিন্দ, বন্দে মাতরম।